শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ ৬৩তম পর্ব। উপস্থাপনায় আপনাদের সাথে আমি চঞ্চল আর বিদিশা। আমাদের এই পক্ষের বিষয় ছাদ। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যে অনুষ্ঠানটি চলে সেই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং অবশ্যই আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। কেমন লাগছে, কি পরামর্শ সব জানাবেন কমেন্টসের মাধ্যমে। সঙ্গে আছেন সৌমেন্দ্রনাথ জানা, লিখেছেন এলাম আসরে। রয়েছেন তপন কুমার গোস্বামী, লিখছেন নমস্কার, শুভ সন্ধ্যা, এসে গেছি, সঙ্গে আছি। সঙ্গে আছেন ঝর্ণা দত্ত, ঝর্ণা পিসি, লিখছেন এলাম এখনই পিসি, আজ তোমার ছড়ায় ছড়ায় মুখরিত হবে পত্রালির আসর। মীনাক্ষী দাস দিদি রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন শুভ সন্ধ্যা, এসে গিয়েছি, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। সঙ্গে আছেন অঞ্জলি সেনগুপ্ত। আমরা চলে যাব আপনাদের চিঠির পাতায়। তার আগে বলবো বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন অনুষ্ঠানটিকে আরও দূর দূরান্তে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। এবং যে ফেসবুক পেজ থেকে আমরা অনুষ্ঠানটি করি সেই পেজটি ফলো করে রাখবেন অতি অবশ্যই। চলুন যাই আপনাদের চিঠির পাতায়। পরের চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। লিখেছেন, মিষ্টি পত্রালি, ছাদ মানুষের একটা বিশেষ আবেগের জায়গা। ছাদ মানেই মুক্তি, ছাদ মানেই খোলা আকাশ। যুগে যুগে মানুষ একটা ছাদের জন্য, মাথার উপর একটু নিরাপদ ছাতার জন্য কত কষ্ট করেছে। কিন্তু এই ছাদই অনেক সময় মানুষের দুঃখের কারণ হয়ে ওঠে। ছোটবেলায় শোনা বড়দের সেই সাবধান বাণী, ন্যাড়া ছাদে যাবি না, আজও যেন কানে ভাসে। এই ন্যাড়া ছাদই যে কত ভয়ঙ্কর হয়, সেই ঘটনার কথাই আজ তোমায় শোনাবো পত্রালি। এক ছেলে আর এক মেয়ে নিয়ে সুখের সংসার ভদ্রলোকের। ছেলে পড়ে স্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলে, সকালে স্কুল। প্রতিদিনের মতো সেদিনও বাবা ছেলেকে স্কুলে দিতে বেরিয়ে গেছেন, আর মা ব্যস্ত গৃহকাজে। ছোট্ট মেয়েটি ঘুম ভেঙে টুকটুক করে একেবারে সেই ন্যাড়া ছাদে। ছোট্ট শিশু বোঝেনি তার বাবা দাদা কেউই নেই তখন সেখানে। টলমল পায়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে ছাদের কিনারায়। তারপর জোরে কিছু পড়ে যাবার শব্দ। প্রথমে কিছু বুঝতে না পারলেও হঠাৎই একটা অজানা আশঙ্কায় মায়ের মন কেমন কেমন কু ডেকে ওঠে। এক ছুটে গিয়ে বিছানায় মেয়েকে না পেয়ে সোজা ছাদে, না, সেখানেও নেই। বাইরে তখন একে একে মানুষ জড়ো হচ্ছে। কি ব্যাপার? ছাদ থেকে ঝুঁকে দেখতে গিয়ে মা দেখলেন তার প্রাণের পুত্তুলি রক্তাক্ত অবস্থায় একেবারে রাস্তার ধারে, বহু মানুষের ভিড়ে। এক রাশ কান্নার মধ্যে দিয়ে শেষ করলাম আজকের ছাদ কাহিনী। লিখেছিলেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 এবং 57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে।
সুপ্রিয় পত্রালী, এবারের বিষয় নির্বাচনে মনে যেন একটা ঝংকার খেলে গেল। এক লহমায় পৌঁছে গেলাম শৈশবে। ছাদ আর চিলেকোঠা ছিল আমার খেলার প্রিয় জায়গা। দুপুরে মায়ের চোখে ফাঁকি দিয়ে পুতুল খেলা, আচার, তেঁতুল, কাঁচা আম মাখা খাওয়া ছাদে বসে। আহা, সেসব দিন যদি ফিরে আসতো! মন খারাপ হলেও ছাদই ছিল ভরসার জায়গা। মা বাবা বকলে বা প্রেমিকের সাথে ঝগড়া হলে এক ছুটে ছাদে গিয়ে চোখের জলের বন্যা। এমন নীরব ও নিভৃত জায়গা ছাদ ছাড়া আর কোথায় ছিল? মার ছিল গাছের শখ, তবে ফুল গাছের বাগান করেছিল মা। বিকালে টবের মাটি খুঁড়তে বা গাছে জল দিতে দিতে মায়ের গুনগুন করে রবীন্দ্রসঙ্গীতের সুর আজও কানে বাজে। সীমাবদ্ধ শব্দের ফাঁদে এখানেই থামতে হবে। পত্রালীকে ধন্যবাদ আর সমস্ত পত্রালীর বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। চিঠি পাঠিয়েছিলেন কবিতা রায় দাশগুপ্ত, 56 এবং 57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। চিঠি লিখছেন অনুঙ্গমোহন রায়, বরকতা গোদার, পুরুষাঘাট, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, মাথার উপর একটা ছাদের স্বপ্ন সবারই থাকে। সে স্বপ্ন কারোর পূরণ হয়, কারোর বা অধরাই থেকে যায়। গ্রাম্য জীবনে মাটির ঘর, খড়ের ছাউনিতে বসবাস করে এলাম জীবনের অনেকটা দিন। সেখানে শক্ত পোক্ত এবং সুরক্ষার ছাদ ছিলেন আমার বাবা, কিন্তু অল্প বয়সেই সেই ছাদটাকে আমি হারাই। বহু কষ্টে পড়াশোনা করে স্বাস্থ্য দপ্তরে চাকরি পাই। এই চাকরিটা হলো আমার আর একটা ছাদ। চাকরির সুবাদে শহরে ছাদ দেওয়া একটা ঘর ভাড়া নিলাম। ঘরটা বেশ পছন্দসই। ছাদটা যে তার এতই খারাপ বুঝলাম বর্ষার সময়। চুইয়ে চুইয়ে জল পড়তে শুরু করলো। মালিক ভাড়াটিয়ার সম্পর্কটা বেশ ভালোই ছিল। মালিক সারিয়ে দেবে বলে অনেকদিন কাটিয়ে দিল। আমি ভাড়া দিয়ে যাচ্ছি যথারীতি। বিরক্ত হয়ে আমি ভাড়া দেওয়া বন্ধ করে দিলাম। কাছে আছে উদয়ন ক্লাব, সেখানে গিয়ে মালিক বলে, আমার ভাড়াটিয়া ভাড়া দেয়নি কয়েক মাস হলো। আমি অফিস যাওয়ার পথে ওরা আমাকে ধরল। আমার কষ্টের কথা ওদের বললাম, আর এটাও জানালাম আমাকে উঠিয়ে নতুন ভাড়াটিয়া বসাবে, এটাই তার অভিপ্রায়। এরকমটা সে অনেকের সঙ্গে করেছে আগে। আমিও ভাড়াঘর খুঁজছি, কিন্তু পাচ্ছি না, তাই কষ্ট করে থাকতে হয়েছে। আমাকে নাস্তানাবুদ করার জন্য মালিক নিজের ঘরের ছাদ নিজেই ফুটো করে দিয়েছে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার সামিল। যে ছাদের জন্য এত ছক করা, সেই ছাদ ফুটো করে দেয় মালিক নিজেই। এরকম মালিক কখনো তুমি দেখেছো রেডিও জংশন? পৌষের নলেন গুড়ের মিষ্টি শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছেন অনুঙ্গমোহন রায়, বরকতা গোদার, পুরুষাঘাট, পূর্ব মেদিনীপুর থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন শম্পা মান্না, 32/G, সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা 31 থেকে। প্রিয় পত্রালী, ছাদ আমার বড্ড প্রিয় জায়গা, আমার প্রিয় বন্ধু। আমার ছোটবেলার ছাদ বন্ধু ছিল শান্তিপুরের বাড়িতে। ওর সঙ্গেই চাঁদের বুড়ি ছুঁয়েছি, তারাদের সঙ্গে খেলেছি, মায়ের সঙ্গে ছোট্ট হাতে ভাজা বড়ি দিয়েছি। ওর সঙ্গেই গল্প করতে করতে পাথরের থালায় রোদে দেওয়া আচার চুরি করে খেয়েছি, খেলনা বাটি খেলেছি। এরপর কলকাতার ছাদ বাড়ি, যেখানে শীত গ্রীষ্মে অ্যাকাউন্টেন্সি খাতায় ব্যালেন্স শিট মিলিয়েছি। শীতের মিঠে রোদে বোরোলিনের সংসার শুনতে শুনতে কমলালেবুর আস্বাদ নিয়েছি। তারপর এলাম শ্বশুর বাড়ির ছাদে। যে আমাকে প্রেমিকা করেছে
বৃষ্টি ভেজার আনন্দ দিয়েছে, শিল কুড়োনোর মজা দিয়েছে, ছাদ বাগানের ফুল ফল দিয়েছে, দিয়েছে পাখিদের সঙ্গে সখ্য করে, আকাশের সঙ্গে ছাদের অভিমান রামধনু রঙে মিশতে দেখিয়েছে। গ্রীষ্মের সন্ধ্যায় বা শীতের সকালে ছেলে মেয়েদের পড়তে বসিয়েছে, আমাদের নানান পারিবারিক অনুষ্ঠানে সামিল হয়েছে। ছাদ আমাকে এত কিছু দিলেও ছাদকে আমার কিছুই দেওয়া হয়নি। গত বর্ষায় ছাদ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিল, দেখো আমি গ্যালন গ্যালন জল ধরেছি, কিন্তু তোমরা কাজে লাগাচ্ছ না, যদি লাগাতে পারো তো খুব খুশি হব। জানি না আমাদের স্বার্থে ছাদের ইচ্ছে পূরণ করতে পারবো কিনা, আর সেটাই হবে ছাদকে দেওয়া আমার প্রথম উপহার। খেজুর রসের শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন শম্পা মান্না, 32/জি সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা 31 থেকে। রীতা চ্যাটার্জি লিখছেন, সকলকে শুভ সন্ধ্যা, এসে গেছি। সত্যব্রত দত্ত লিখছেন, আজ শারদামার পূর্ণ আবির্ভাব তিথি, তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আসরে এলাম। শ্রী শ্রী মায়ের চরণে শতকোটি প্রণাম রেডিও জংশনের। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, সব্যসাচীদা কিন্তু আজ জন্মদিন বাড়িতে আছেন এবং কেক খাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আজ 26শে ডিসেম্বর। গতকাল কেক খাওয়ার দিন পেরিয়ে গেলেও সব্যসাচীদা কিন্তু আজ খাচ্ছেন জন্মদিনের কেক, এবং কেক খেতে খেতেই লিখেছেন, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন শ্রীমতী ঝর্ণা দত্ত, এমনও হয়। করবী হাজরা লিখেছেন, শুভ সন্ধ্যা, ছাদের তলায় বসে শুনছি সুন্দর সুন্দর চিঠি। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, শ্রীমতী ঝর্ণাদির চিঠিটা চোখে জল এনে দিল। সঙ্গে আছেন আমাদের আর এক নতুন পত্রবন্ধু রাধারানী দত্ত, লিখছেন, পত্রালি অনুষ্ঠানে এলাম, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সুস্থ থাকুন আপনিও, চিঠি লিখুন পত্রালির আসরে, পাশে থাকুন, ভালো থাকুন। রাধারানী দত্তকে রেডিও জংশনে স্বাগত জানাই। মধুপ সেনগুপ্ত লিখছেন, এ পর্বের চিঠির বিষয় ছাদ, মিশে আছে সেথা নানা হর্ষ ও বিষাদ, স্মৃতি আর অভিজ্ঞতার নানা সম্ভারের পসরা সাজিয়ে বসা চাই আমাদের। হ্যাঁ, বসেছি তো আমরা, ছাদ নিয়ে, নানান অভিজ্ঞতা নিয়ে, আপনাদের ছাদ কাহিনী নিয়ে। সঙ্গে আছেন কাশীনাথ মণ্ডল, লিখছেন, সঙ্গে আছি, থাকবো শেষ অবধি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শান্তিপুর থেকে ঢাকুরিয়া, সেলিমপুরের ছাদ, বড়ি দেওয়া থেকে ব্যালেন্স শিট মেলানো, ছাদে নিজে পড়ে ছেলে মেয়েদের পড়ানো, এমনভাবে মেলানো চিঠি লেখেন বলেই শ্রীমতী শম্পা মান্না পত্রালির সম্পদ হয়ে ওঠেন। সমীর বরণ দত্ত লিখছেন, ঝর্ণা দত্তের লেখা মনকে বিষাদ করলেও শম্পা মান্নার চিঠি মনকে নাড়া দিয়ে বিষাদ মুক্ত করল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, খাওয়া যেখানে আমি সেখানে, সবাই জানে কেকের সঙ্গে আরও কিছু খেয়ে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষার ফাঁকে পত্রালি চিঠি চেটে পুটে খাচ্ছি। অপূর্ব। সব্যসাচীদার সঙ্গে থাকুন। চৈতন্য দাস লিখছেন, যুক্ত হলাম বন্ধুরা, সকলের ছাদ মজবুত হোক। অনঙ্গমোহন রায় লিখছেন, বিদিশা আমার চিঠিখানি ভারী সুন্দর করেছে। সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠান, আজ 63তম পর্ব। বিষয় চলছে ছাদ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। প্রিয় বন্ধুরা, রেডিও জংশন নিবেদন করছে আরও একটি অনুষ্ঠানটির নাম ভালোবাসি ভালোবাসি। আপনারা লিখবেন ভালোবাসার কথা, আপনাদের মনের গহীনে থাকা ভালোবাসার কথা, যে কথা আপনাকে নাড়া দিয়েছে, যে কথা আপনাকে সজীব করেছে, যেই অভিজ্ঞতা, লিখে পাঠাবেন আমাদের। আমরা শোনাবো যাকে আপনি বলতে পারেননি, সেই ভালোবাসার মানুষটিকে। আমরা শোনাবো শ্রোতা বন্ধুদের, আমরা শোনাবো আপনারই মনের কথা আপনাকেই।
বন্ধুরা, না শুধু নিজের জীবনের ভালোবাসার কথা যে লিখতে হবে তা নয়, আপনার দেখা, ভালো লাগা, ভালোবাসার কোনো মধুর সম্পর্ক লিখে ফেলুন, আমাদেরকে আমরা শুনবো সে কথা। ফুল, পাতা, পাখি, ভালো তো সবাইকেই বাসা যায়, তাই না? এরকমই ভালোবাসার অবিচ্ছেদ্য যে ভালো লাগা, সেটা লিখে পাঠান 500 শব্দের মধ্যে। আমরা পড়ব আপনাদের সেই কথা প্রতি শুক্রবার রাত্রি ঠিক 9টায়। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে রেডিও জংশন নিবেদিত ভালোবাসি ভালোবাসি। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে বিদিশার কাছে। চিঠি কৈচোর পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, সূচক 713143। প্রিয় পত্রালী, ছাদ নেই যার ভবঘুরে জীবন তার। একটুকু ছাদ, শান্তির নীড় গড়াটা মানুষের কামনা। জীবনের ঘাম, রক্ত ঝরানো উপার্জনের একটা বড় অংশ ছাদ নির্মাণে ব্যয় হয়। গ্রীষ্মই হোক বা শীত, সব ঋতুতেই ছাদ আমাদের কাছে স্বস্তির, শান্তির জায়গা। ছাদে চাষ, ছাদে ফুল, ছাদে হাসাহাসি প্রেম, ছাদে খুন, ছাদে খেলা, নাচ, ছাদে শব্দে লুকানো, ছাদে নেমে উগ্রপন্থী নিধন, সবই চলে। ছাদ ফুটো হলে ভিজিয়ে মারে, আর নড়বড়ে ছাদ তো প্রাণঘাতক। অসতর্ক হয়ে ছাদে খেলাধুলা, ছাদের কিনারায় বসা বিপদ ডেকে আনে। নির্ভেজাল মাল মশলায় তৈরি আর নির্মাতার মুন্সিয়ানায় টিকে থাকে ছাদ। ছাদ ক্ষতিগ্রস্ত হলে ভেঙে পড়ার আশঙ্কায় অফিস আদালতে ছাদের নিচে বিপজ্জনক পরিত্যক্ত বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। ছাদ থেকে সব দৃশ্য নয়নাভিরাম নয় বন্ধু। যারা ছাদহীন, যারা নীল আকাশের নিচের পৃথিবীর, যারা নিত্য ভেজে রোদে পড়ে, ঘাতক গাড়ি যাদের দলে পিষে মারে, তাদের জন্য প্রাণ কাঁদে, দুঃখ হয়। যাদের মুখের হাসি মেঘের আছে ঢেকে, জীবন কাহিনী যারা আঁখি জলে লেখে। পিতৃমাতৃ ছায়ায় পরম স্নেহে যে ছাদের বেষ্টনীতে নবজাতক পায় হাসি কান্নার আবেগ, শিক্ষিত হয়, সমাজে প্রতিষ্ঠা পায়, কেউকেটা হয়ে সেই সন্তান যখন অনেক ঘাম রক্তের মূল্যে গড়া ছাদের নিচ থেকে পিতামাতাকে উৎখাত করে। জীবন সায়ান্নে এসে সেসব নিরাশ্রয়দের প্রশ্ন, কোথা দেশে তীর ফুলপল্লব পুঞ্জিত, কোথা দেশে নীর, কোথা আশ্রয় শাখা। তাই যখন ঠিকানা বৃদ্ধাশ্রম, মায়ার বাঁধন কেটে যায়। পরিশ্রান্ত জীবন চায় ভবসাগর মুক্তি। ছাদহীনদের অশ্রু মোছানো, সকলকে ছাদের নিচের নান্দনিক ভুবনে প্রতিষ্ঠা করা আমাদের সকলেরই কর্তব্য। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু রাধারানী দত্ত, মেঘের পালক B33 নারকেল বাগান, গড়িয়া, সূচক 700084 থেকে। নতুন বন্ধু পত্রালী, তোমার জন্মলগ্ন থেকেই তোমার মুগ্ধ শ্রোতা আমি। আজ এই পৌষী পূর্ণিমায় তোমার জোছনা মায়াবী কণ্ঠস্বর শুনতে শুনতে লিখে ফেললাম তোমার দরবারে আমার প্রথম চিঠি। বীরভূম জেলার সদর শহর সিউড়ির প্রাণকেন্দ্রে বড় রাস্তার পাশেই ছিল আমাদের 51বর্তী বাড়ি। আমরা 22-23 জন ভাই বোনের প্রিয় খেলার জায়গা ছিল আমাদের পুরনো 3তলা বাড়ির ছাদ।
দৌড়াদৌড়ি করা, লুকোচুরি করা, ঘুড়ি ওড়ানো, শীতকালে নরম রোদে বসে পিঠে খাওয়া, পরীক্ষার পড়া তৈরি করা, টুকরো ছিট কাপড় সেলাই করে পুতুলের জামা কাপড় বানানো, উল কাঁটায় সোয়েটার চাদর বোনা, লেপ তোষক রোদে দেওয়া, ক্যারাম লুডো খেলা, পিসিমার বড়ি শুকোনো, এই সব কিছুর জায়গা ছিল সেই ছাদ। একেবারে পাশেই ছিল কাকুর বাড়ির ছাদ। লাফ দিয়ে এ ছাদ ও ছাদ যাওয়া ছিল এক মজার খেলা। এজন্য বড়দের কাছে অনেক বকাঝকা হজম করতেও হয়েছে। পাশাপাশি বাড়ির ছাদে বন্ধুদের সাথে কত না সময় ভুলে যাওয়া গল্প। ছাদে দাঁড়িয়েই রথযাত্রার রথ টানা, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা সব কিছু প্রাণ ভরে দেখতাম। বসন্তের জোছনা ভরা মায়াবী রাতে সেই ছাদে বসে গুনগুনিয়ে উঠতাম উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। রাতে ছাদে দাঁড়িয়ে বাবা আমাদের চেনাতেন গ্রহ তারা নক্ষত্র মণ্ডলী। সেই দিনগুলি আর বন্দি রইল না মনের সোনার খাঁচায়। সব উড়ে গেছে, সব উড়ে গেছে সময়ের ডানায় ভর দিয়ে। বাবা মা চলে গেছেন, আমরা ভাই বোনেরাও এখন ছড়িয়ে ছিটিয়ে। পুরনো বনেদি বাড়িগুলি তাদের ঐতিহ্যবাহী ছাদ নিয়ে শোচনীয়ভাবে হারিয়ে যাচ্ছে। গজিয়ে উঠছে আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়ি। সেই সব সোনালি দিনগুলো এখন আমাদের স্বপ্ন আর মন খারাপের স্মৃতি হয়েই মনে ঘুরপাক খেয়ে মরছে বন্ধুপত্রালি। আসন্ন নববর্ষের শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন রাধারানী দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। আমাদের নতুন বন্ধু রাধারানী দত্ত, রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। অযোধ্যা বাঁকুড়া থেকে চিঠি পাঠিয়েছেন ভানুমতি মোদক। প্রিয় ছাদ সন্ধানী পত্রালী, ছাদওয়ালা ঘর মানুষের নিশ্চিন্ত আশ্রয়। এই ছাদ আবার নানা রকমের হয়, যা মাথা গোজারি কাজে লাগে। আমার ছাদ ছিল আমার গর্ভধারিণী, কিন্তু সে ছাদ বেশি দিন আমায় ভরসা দেয়নি। কারণ মা পরলোক গমন করায় আমার সব সুখ শান্তি উড়ে গেল। কেউ আর শান্তির রসদ জোগাতে পারেনি, আর কোনো ছাদ জোটেনি তেমন। মাটির দোতলা বাড়ির টিনের চাল যেদিন প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ল, সেটা 2019 সালই হবে। তখন থেকে রোদ বৃষ্টি শীত আমার কাটত মাথায় তেরপল ছাউনি দিয়ে। সে এক অবর্ণনীয় অবস্থা। কত বাধা এসেছে সামনে, তবু ভাগ্যের সাথে লড়াই করে আমি টিকে আছি। আমার প্রাত্যহিকী পরিবারের সহপত্র বন্ধুরা তাদের সাহায্যের হাত প্রসারিত করায় তবু একটু থাকার মতো জায়গা বানানোই হাত দিয়েছি। এক কামরার ঘরের সাথে বারান্দা, রান্নাঘর, স্নানাগার বানিয়ে পাকা ছাদ দিচ্ছি মাথার উপর। ঈশ্বরই ভরসা, তিনি সুদিন দিলে মুখ তুলে চাইলে আমার ছাদে টবে নানা প্রজাতির গাছ ফুলের চারা বসানোরও স্বপ্ন পূরণ হবে। চিঠি পাঠিয়েছিলেন অযোধ্যা বাঁকুড়া থেকে ভানুমতি মোদক। হ্যাঁ, পতাকা দিয়ে আছেন আমাদের সঙ্গে মাধবী বিশ্বাস, লিখছেন শুভেচ্ছা জানিয়ে বসে পড়লাম। চিঠি লিখেছিলেন শ্রদ্ধেয়া রাধারানী দত্ত। না, মা লিখলেও ছেলে কিন্তু বসে নেই। ছেলে জানিয়েছেন, আমার মা রাধারানী দত্তর গল্প পড়ে অসাধারণ লাগলো, মাকে অনুরোধ করব আরও সুন্দর লেখার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাহ, শ্রদ্ধেয়া রাধারানী দত্ত আবির্ভাবেই বাজিমাত করলেন। সেদিন থেকে আজ ছাদ পরম্পরার একাল সেকাল এলো আপনার চিঠিতে। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, উপস্থিত হয়েছি বিশ্বনাথবাবুর চিঠি বেশ ভালো লাগলো, ধন্যবাদ।
মাধবী বিশ্বাস লিখছেন, রাধারানী দিদির চিঠি ভালো লাগলো, আমাদের পরিবারে যোগ দেওয়ায় আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, খুশি তো হবই, পতাকাদি হ্যাঁ আমাদের পরিবারেরই তো সদস্য। পূর্ণিমা সামন্ত লিখছেন, শুভ সন্ধ্যা, এই বছরের শেষ পত্রালি স্মরণীয় হোক। হ্যাঁ, পূর্ণিমাদি খুব সুন্দর বলেছেন। তো আজ তো এ বছরের শেষ পত্রালি। হ্যাঁ, ঠিক ধরেছেন। 2021 সালের 21শে ফেব্রুয়ারি পথ চলা শুরু হয়েছিল রেডিও জংশনের। আজ এবছরের শেষ পত্রালি অনুষ্ঠান। কিন্তু বন্ধুরা, বর্ষপূরণের দিন আমরা কিন্তু মিলিত হচ্ছি আমাদের সম্মেলনে। আপনারা আসছেন তো? হবে হাসি, মজা, পেট পুজো, জমাটি আড্ডা। পত্রালির পত্র সংকলন প্রকাশ এবং তার সাথে সাথে পত্রালির সম্পাদক সৌমেন্দ্রনাথ জানার লেখা একটি গল্পের বই সেদিন আত্মপ্রকাশ করবে। আমরা কিন্তু আপনাদের অপেক্ষায়। ইতিমধ্যেই অনেক বন্ধু সম্মেলনে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। বন্ধুরা, 15ই জানুয়ারির মধ্যে আপনারা যেসব পত্রবন্ধুরা আসতে পারবেন বলে ঠিক করেছেন, আমাদের কাছে যদিও সব পত্রবন্ধুকেই আমরা সাদর আমন্ত্রণ জানাই, কিন্তু অসুবিধাও তো আছে। তাই আপনাদের আগমনের নিশ্চিতকরণ করবেন আমাদের 15ই জানুয়ারির মধ্যে আমাদের বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়মাবলী মেনে। আমরা ঠিক করেছি যে সকল পত্রবন্ধুরা বইতে লেখা দিয়েছেন এবং ওই দিন উপস্থিত থাকবেন তাদেরকে সুদৃশ্য স্মারক দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। সেসব কাজের জন্য আপনারা অতি অবশ্যই 15 তারিখের মধ্যে, 15ই জানুয়ারির মধ্যে আপনাদের আগমন সুনিশ্চিত করুন। প্রিয় বন্ধুরা, রেডিও জংশন নিবেদিত ভালোবাসি অনুষ্ঠান আপনারা চিঠি পাঠাবেন যেই নাম্বারে পত্রালি চিঠি পাঠান সেই নাম্বারে, অথবা মেল করবেন যেই মেল নাম্বারে পত্রালি চিঠি দেন একই মেল নাম্বারে। আমরা আমাদের এই সংক্রান্ত ঘোষণা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে করে দেব খুব শীঘ্রই। আপনারা লিখুন ভালোবাসার কথা, আমরা শুনবো, আমরা শোনাবো আপনাদের মনের কথা। পূর্ণিমা সামন্ত লিখছেন, শুভ সন্ধ্যা, এ বছরের শেষ পত্রালি স্মরণীয় হোক। আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা সব পত্রালি বন্ধুদের। দিতিপ্রিয়া যোগ দিয়েছে আমাদের সঙ্গে। দিতিপ্রিয়া লিখছেন, এসে গেছি। মাধবী বিশ্বাস লিখছেন, ভানুমতি দিদি তোমার লেখা ভালো লেগেছে। সর্বেশ্বর পাল লিখছেন, দেরি হলো, এসে গেছি। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, আজকের আবহ কি সুন্দর, মিঠে সুর। সুস্মিতা দত্ত লিখছেন, আমার শাশুড়ি মা রাধারানী দত্তর গল্পটা মন ছুঁয়ে গেল, মা যেন আরও লেখেন এরকম। হ্যাঁ বন্ধুরা, রেডিও জংশন নিবেদিত পত্রালি শুধু আমাদের প্রিয় কাকিমা রাধারানী দত্তকেই নয়, তার পুরো পরিবারকেই কিন্তু এক ছাদের নিচে এনে হাজির করেছে। আমি আরও একবার আপনাদের জানিয়ে দিই, সত্যব্রত কাকু, সত্যব্রত দত্ত এবং রাধারানী দত্ত একই দেহে, দুটি দেহে কিন্তু একই আত্মা। হ্যাঁ, ঠিক ধরেছেন, সত্যব্রত কাকু আর রাধারানী কাকিমা। কাকিমা এবার এই পক্ষ থেকে, এই পর্ব থেকে আমাদের পত্রালি পরিবারের নতুন সদস্যা। হ্যাঁ, অনুষ্ঠান শুনছেন দত্ত পরিবারের সবাই। আমি সবাইকে অনুরোধ করব আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন অতি অবশ্যই। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, সুস্মিতা দত্তকে কিছু মনে করবেন না, আমরা এখানে সবাই আমাদের ভালো লাগার কথা ভালোবাসার ভাষায় অর্থাৎ বাংলা হরফে লিখে জানাই। হ্যাঁ সুস্মিতাদি, আপনি বাংলায় লিখুন, আমরা বাংলা কথা বাংলায় লিখি, ভালো লাগে দেখতে, পড়তে ভালো লাগে। পরের বার থেকে সুস্মিতাদি হয়তো জানেন না, নতুন তো, পরের বার থেকে অবশ্যই দিদি লিখবেন এবং দিদি কিন্তু চিঠিও লিখবেন। আচ্ছা, বৃন্দাবন ঘোষ দাদা লিখছেন, এসে গিয়েছি। শুনছেন রেডিও জংশন নিবেদিত পত্রালি অনুষ্ঠান। আজ 63তম পর্ব, বিষয় ছাদ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা। চিঠিপত্র সম্পাদনায়
শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর থাকতে হবে শেষ পর্যন্ত, কারণ আজ অনুষ্ঠানের শেষে আমরা শুনব এই পক্ষের এই ভুরি ভুরি চিঠি। এই 4 দিন চিঠি পড়লাম, এত চিঠির মাঝে সেরা পত্রকারের নাম। চলুন পরবর্তী চিঠি নিয়ে যাই বিদিশার কাছে। চিঠি লিখছেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামী পাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া, সূচক 711201 থেকে। প্রিয় পত্রালী, ছাদ মানে নস্টালজিয়া, ছাদ মানে ভরসা, ছাদ মানে ফিরে পাওয়া, ছাদ মানে বেঁচে থাকা। আমাদের সকলের জীবনেই ছাদের ভূমিকা অসীম। বন্ধু, আজ তোমাকে একটা মেয়ের গল্প শোনাবো, যে চেয়েছিল মাথার উপর একটা শক্ত ছাদ, যার তলায় সে নিশ্চিন্তে বাঁধবে এক সুন্দর সংসার। কিন্তু ধরে নি মেয়েটির নাম সোনালি কিংবা বর্ণালী। ছাদ থেকে ছাদে ছড়িয়ে পড়েছিল তার ভালো লাগার সুর। এক চৈতালি সন্ধ্যায় দোতলার ছাদে ফুটন্ত বেলফুলের গন্ধ মাখতে মাখতে সে যখন নিজেই নিজেকে হারিয়ে ফেলেছিল, ঠিক তখনই কানে এসেছিল এক মিষ্টি বাঁশির সুর। সম্মোহিতের মতো পায়ে পায়ে এগিয়ে গিয়েছিল ছাদের কিনারায়। দেখেছিল পাশের বাড়ির ছাদে একটি যুবক নিজের মনে বাজিয়ে চলেছে বাঁশি। শুনেছিল পাশের বাড়িতে নাকি নতুন ভাড়াটিয়া এসেছে। সেই শুরু। তারপর দুজনে ভেসে চলেছিল কোমল মেঘের দেশে। এরপর এক অসতর্ক মুহূর্তে ঘটে গিয়েছিল সেই চিরকালীন ঘটনা। যখন মেয়েটি বুঝল তার চরম সর্বনাশের কথা, তখন তার ভালোবাসার জন রাজনৈতিক সংঘর্ষে চিরতরে এই নিষ্ঠুর পৃথিবী থেকে হারিয়ে গেছে। প্রথম ধাক্কাটা সামলাতে সোনালির সময় লেগেছিল, কিন্তু তারপর আর ফিরে তাকায়নি। সকলের অমতে সমাজ সংসারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সে পৃথিবীতে নিয়ে এলো তার ভালোবাসার একমাত্র উপহারকে। আজ সে খেটে খাওয়া মানুষের একজন। আজ সে বস্তিবাসী এক লড়াকু মা। মাথার উপর কংক্রিটের ছাদের বদলে সে পেয়েছে ফুটো ফাটা টিনের নিচে প্লাস্টিকের চাদর। তবে তাতে তার কোনো দুঃখ নেই, কেননা এখন সে পেয়েছে খোলা আকাশের বিশাল এক ছাদের সন্ধান। চিঠিটি পাঠিয়েছিলেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামী পাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া, সূচক 711201 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, এক চিলতে ঘরের ওপর একটুখানি ছাদের শখ নেই এমন মানুষ বোধহয় বিরল। বাঙালির আবার শুধু ছাদ হলে হবে না, তার উপর শোভা পেতে হবে সারি সারি ফুলের টব। শীত, গ্রীষ্ম, বর্ষায় হরেক ফুলের বাহারে ছাদকে সাজানো তাদের স্বপ্ন। এখন অবশ্য শুধু ফুল নয়, রীতিমতো চাষযোগ্য জমিতে পরিণত হয়েছে আমাদের ছাদ বাগান। ফুল, ফল, মৌমাছি, প্রজাপতি, হরেক পাখির আনাগোনা দেখলে কে বলবে আমরা ছাদে আছি? মনে হবে আমরা যেন কোনো বাগান বাড়িতে। তবে ছাদ সম্বন্ধে আমার এ ধারণা যেন নিজের কাছে নিজেকে লুকোনোর একটি সুন্দর আস্তানা। এখানে উঠলেই কেউ কেউ নিজেকে গায়ক, নায়ক, কবি, সাহিত্যিক বা প্রেমিক মনে করে। কেউ কেউ সকালের সোনা রোদে স্নান করতে করতে সূর্য প্রণাম করে। কেউ আবার গ্রীষ্মের দাবদাহ থেকে নিজেকে রক্ষা করতে দক্ষিণা বাতাস ভরা ছাদের একটি কোণ বেছে নেয়।
ছাদটাকে একলা পেয়ে কত মানুষ তাকে গান শোনায় সন্তর্পণে। একলা ছাদে পূর্ণিমার রাতে চাঁদের কলঙ্কের কথা ভাবতে ভাবতে কত কবিতা, গল্প, সাহিত্য জন্ম নেয় এই পৃথিবীর বুকে। হাজারো ফুলের মাঝে লাল গোলাপের পাপড়ি দেখে লজ্জায় লাল হয় পৌড়ের কোঁচকানো মুখ। একবারও লজ্জা পায় না তখন, যখন রোদ, জল, রোগ, জ্বালা, অভাব, অনটন থেকে আগলে রাখা শক্তপোক্ত ছাদটা ছেড়ে সুখের শামিয়ানার নিচে ঘর বাঁধে। অবাক লাগে যখন দেখি মানুষ ছাদের ওপর ছাদ, তার ওপর আলো, বাতাস, আকাশীন ছাদ পেয়ে অতীতের সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষাকারী শক্তপোক্ত ছাদটার মতো শখের ছাদ বাগানের কথা বেমালুম ভুলে যায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে চিঠি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। চিঠি লিখছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান ভায়া হাউর, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। প্রিয় পত্রালী, ছেলেবেলায় দেখতাম আমাদের গ্রামের অবস্থাপন্ন লোকদের ছাদ দেওয়া বাড়ি। আমাদের জমি জমা অল্প, তাই খরচাও মাটির বাড়ি। মায়ের বরাবরের ইচ্ছে একটা ছাদ দেওয়া বাড়ি হলে। শীতকালে ছাদে বড়ি দেওয়া, মুড়ির চাল শুকোনো, আচার রোদে দেওয়া, কাঁথা সেলাই করা, পাড়ার মেয়েদের সঙ্গে গল্প করা প্রভৃতি হতো। আমি মাকে বলতাম, বড় হয়ে আগে আমি বাড়ি করব, তাতে মস্ত ছাদ থাকবে। মা বলতেন, সব হবে বাবা, তুই আগে মানুষের মতো মানুষ হয়ে ওঠ। আমি মায়ের তত্ত্বাবধানে পড়ার শেষে চাকরিতে ঢুকলাম। প্রথম মাসের বেতন মায়ের হাতে তুলে দিলাম। মা হেসে সবাইকে বলে, খোকা আমার উপায় করতে শিখেছে। আমি প্রতি মাসের টাকায় কিছু ইট, বাড়ি, স্টোন চিপস কিনে সংগ্রহ করতে লাগলাম। বছর তিনেক পর ইঞ্জিনিয়ার ডেকে বাড়ির নকশা করালাম। কোথায় মায়ের ঠাকুর ঘর, রান্নাঘর, শোবার ঘর হবে। কিন্তু বাঁধ সাধলেন আমার জ্যাঠামশাই। বাবাকে বললেন, ভাই বাড়ি তো বানাবে, তার আগে জ্যোতিষকে ডেকে এনে বাড়ির বন্দিটা দিয়ে দাও। ভূত প্রেতদের চলাচলের রাস্তায় বাড়ি করলে বাড়ি তো ভেঙে যাবে। বাবা আমাকে বললেন, খোকা তোর জেঠু কি বলেছেন শুনলি তো? আমি জেঠুকে বলেছিলাম, ওসব ভূত প্রেত বলে কিচ্ছু নেই, আর জ্যোতিষশাস্ত্র কোনো বিজ্ঞান নয়, অপবিজ্ঞান। ইঞ্জিনিয়ারের মতেই বাড়ি হবে। জেঠু রেগে বললেন, দু পাতা ইংরেজি পড়ে বেশি জেনে গেছিস? সকাল সন্ধ্যা হরিনাম না করে আমি অন্ন গ্রহণ করি না। অভিশাপ দিচ্ছি, তোরা বাড়ি চাপা পড়ে মরবি। আমি মা বাবাকে বুঝিয়ে বিজ্ঞানসম্মতভাবে বাড়ি করেছিলাম। মা ছাদে উঠে আমাকে বলতেন, দেখ খোকা, পৃথিবীটা কি সুন্দর লাগছে। তখন মন খুশিতে ভরে যেত, এতদিনের চেষ্টা সার্থক। বাবা মা পরলোকে চলে গেছেন, মনে হয় আমার আসল ছাদটাই আর মাথার উপরে নেই। চিঠি লিখেছিলেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান ভায়া হাউর, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আমাদের আরও এক নতুন বন্ধু সোমা মুখোপাধ্যায়, RD গানগেজ এনক্লেভ, 47K ভাগীরথী লেন, ডাকঘর মাহেশ, জেলা হুগলি, সূচক 712202 থেকে। প্রিয় পত্রালী, আমার কাছে ছাদের অর্থ মনের খোলা আকাশকে পাওয়া। শৈশবের ছাদে ছুটে ছুটে খেলা, বন বন করে ঘুরে শুয়ে পড়ে আকাশ দেখা, ঘুড়ি ওড়ানো, লুকোচুরি, আরও কত কী। কৈশোরের ছাদে বন্ধুদের নিয়ে চুপি চুপি কত গল্প,
যৌবনের ছাদে আকাশে চাঁদ উঠেছে দেখে কত কল্পনা, আর পৌরত্বের ছাদ আমার কাছে অনেকটা একাকিত্বকে ভাগ করে নেওয়ার আশ্রয়। সূর্যোদয় সূর্যাস্ত দেখার ঠিকানা, যা এখন আমার বেঁচে থাকার মূলধন। লিখেছিলেন সোমা মুখোপাধ্যায়, আর.ডি. গানগেজ এনক্লেভ, 47 কে ভাগীরথী লেন, ডাকঘর মাহেশ, জেলা হুগলি, সূচক 712202 থেকে। আমাদের নতুন বন্ধু সোমা মুখোপাধ্যায়, রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। চিঠি লিখছেন তিস্তা বেজ, 123/2, জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। শীত সকালের মিঠে রোদ্দুর পত্রালি। ছাদ হলো এক টুকরো আশ্বাস, ভরসা। গনগনে গ্রীষ্মের বিকেলে এক ফালি খোলা ছাদ হৃদয়ে খুশির গুঞ্জন তোলে। ফুরফুরে দক্ষিণা বাতাসে মন প্রজাপতি স্বস্তির পাখনা মেলে দেয়। এক ফালি ছাদ শীতের সকালে যেন মর্তের নন্দন কানন। রোদের ওম পরশমণির মতো মনে হয় শীতকাতুরেদের কাছে। বৃষ্টি শেষে তারাদের সলমা জরিবোনা সন্ধ্যের আকাশটা চাঁদ হাতে যখন হাজির হয় ছাদের মাথায়, তখন বাস্তব পরাবাস্তব একাকার হয়ে যায় স্বপ্নের সোহাগে। আমার এমনই একটা প্রিয় ছাদ ছিল কিশোরী বেলায়। নবযৌবনের শ্যামল উদ্যানে সবে কুহুতান শুরু হয়েছে। আমার পাশের বাড়ির চিলেকোঠায় থাকতে এলো সে, কলেজ ছাত্র। প্রথম দর্শনেই আমি ঘায়েল। আড়াল আবডাল থেকে লুকিয়ে দেখার লোভ সামলানো দায়। কখনো ধরাও পড়েছি তার সন্ধানী চোখের পাতা ফাঁদে। কারণে অকারণে ছাদই তখন আমার আশ্রয়, আমার আড্ডাখানা। হঠাৎ শখ, ছোট কাকার গিটারটা হাতে তুলে নিয়ে শেখার। শীতকালে শেখার অছিলায় রোদে ছাদে। গিটারের স্ট্রিংয়ে ঝঙ্কার তুলেই ঘন ঘন ঘাড় তুলে তাকাতাম ও ছাদে। ওপারের প্রতিক্রিয়া দেখতে হবে না। ছাদ আমার প্রথম প্রেম উদ্যান, ছাদে প্রথম প্রেমপত্র আদান প্রদান। সাহসী হয়ে গোলাপ দিলাম, পরদিন রক্ত গোলাপ নিয়ে আমাদের জোড়া ছাদের কিনারায় এসে কাঁপা হাতে প্রেম নিবেদন করলো ও। আমি নির্ঝরিণীর মতো বয়ে গেলাম। সে গোলাপের ফসিল আজও আমার কবিতার খাতার ভাঁজে ভাঁজে। 42 বছর পর বাপের বাড়ির এক অনুষ্ঠানে এসে ছাদে উঠলাম। আমার ভালোবাসার ছাদের গায়ে অযত্নের ঘন পরত। শ্যাওলা জমেছে ছাদের মেঝেতে। কার্নিশে ঝুঁকে পাশের চিলেকোঠায় উঁকি দিতেই বুকটা ধক করে উঠল। চাঙর খসা অবক্ষয় রূপ ওই ঘরটির। জানলার কাঠে রোদ বৃষ্টির শাসন। আগাছা গায়ের ফাটল ফুঁড়ে চোখ ভিজে উঠল। আমার প্রথম যৌবনের ছাদের আজ কঠিন অসুখ। ভালো থেকো পত্রালি। চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2, জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পত্রালির আগামী পক্ষের বিষয় শীতকাহন। হ্যাঁ, আপনাদের শীতের কথা লিখে ফেলুন 200 শব্দের মধ্যে এবং পাঠিয়ে দিন আমাদের দরবারে। ইতিমধ্যেই অনেক বন্ধু কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছেন। আমরা সেই আপনাদের শীতকাহনের শীত কথা শুনব নতুন বছর 2022-এর শুরুতেই। পত্রালির আগামী পক্ষের বিষয় শীতকাহন। লিখে ফেলুন, পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। বন্ধুরা, এখন সেই মাহেন্দ্রক্ষণ আমরা শুনব। এত এত চিঠির মাঝে সেরা ব্যক্তিটিকে, সেরা পত্রবন্ধুটিকে, হ্যাঁ, বিচারকদের
বিচারে যিনি সেরা পত্রকার, তার সাথে কথা বলেছিলেন আমাদের সম্পাদক শ্রী সৌমেন্দ্রনাথ জানা। আমরা শুনব সেই কথা এবং শুনব সেই চিঠিটি সম্পাদকের কণ্ঠে আরেকবার। কিন্তু বন্ধুরা, সম্পাদককে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। জানি না শীতের সন্ধেয় লেপমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন কি না। দেখে নিই, কমেন্টগুলো পড়ে নিই। মাধবী বিশ্বাস লিখছেন, চঞ্চল কথা খুব কাটছে, ভালো শুনতে পাচ্ছি না। কারো কারো কি এমন হচ্ছে নাকি আমার একার? দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, দিদি আপনি একবার বেরিয়ে আবার যুক্ত হন। সুস্মিতা দত্ত দিদি লিখছেন, আমার কাছে এটা সুবিধা হলো, তাই চেষ্টা করব বাংলাতে লিখতে। হ্যাঁ, অবশ্যই। মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন, আছি বন্ধু। মাধবী বিশ্বাস লিখছেন, ঠিক আছে দিতিপ্রিয়া, বেরিয়ে দেখছি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, এমন কাগজ কলম আর মন আছে বলেই তো দরদি তপন কুমার গোস্বামীর চিঠি এমন মন কেমন করা হয়। ভানুমতি মোদক লিখছেন, আমার দেরি হয়ে গেল, আমি এখনও ছাদে আসতে পারিনি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাহ, অমিতাভ খাঁ অসাধারণ লাগলো। রাধারানী দত্ত কাকিমা লিখছেন, আমার প্রথম চিঠি শ্রীমান চঞ্চল অপরূপ দরদ মিশিয়ে পাঠ করল। আমার এই প্রথম প্রচেষ্টা যাদের ভালো লেগেছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, বাহ, ডক্টর তপন কুমার দলুই মহাশয় তার চিঠিতে সুন্দর বার্তা দিলেন। শিবনাথ মণ্ডল লিখছেন, আজ দেরি হয়ে গেল, মাঠে পেঁয়াজে জল দিয়ে এইমাত্র এলাম। অনেক চিঠি পড়া হয়ে গেছে, আর যে কটা চিঠি পড়তে আছে সেইগুলোই শুনব। শিবনাথবাবু পেঁয়াজে জল দিতে গিয়েছিলেন, এদিকে আমি দিতিপ্রিয়ার ঘর থেকে চিকেনের গন্ধ পাচ্ছি। আমি বুঝতে পারছি না পত্রালীর শ্রোতা বন্ধুরা কি পেছনে খাওয়া দাওয়ার কিছু করছেন। যদি করে থাকেন আমাকে যদি না জানান সেটা কিন্তু ষড়যন্ত্র হবে। সৌমেন কাকু লিখছেন, এখন তো সেরা পত্রকারের সাথে কথা বলবো, তোমার সাথে কি বলবো কথা। আমি জানি কাকু, আপনি অনুষ্ঠানটির নীরব শ্রোতা, প্রত্যেকটি চিঠি আপনি খতিয়ে শোনেন। শ্রীহরি জানা লিখছেন, অনেকটাই দেরি হয়ে গেল তবু এলাম। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, এতক্ষণে আসতে পারলাম, সবাইকে অনেক শুভেচ্ছা। উজ্জ্বল সাউ লিখছেন, আমাদের ঠিকানাটা জানতে চেয়েছেন। আমি বলবো আমাদের টেকনিক্যাল টিমের এখন বোধহয় দিদিপ্রিয়া আছে, দিদিপ্রিয়াকে বলবো তুমি একটু আমাদের বিষয় ঘোষণাটা ওনাকে রিপ্লাই দিয়ে দাও। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান, আজ 63তম পর্ব। এবারে শুনব সেরা পত্রকারের নাম এবং তার সাক্ষাৎকার। মাধবী বিশ্বাস দিদি পতাকা দিয়ে লিখছেন, ভানুমতি দিদি দেরি করে আসছে, একটা ফাইন করে দিলে হয় না চঞ্চল? ভানুমতি দিদিকে ফাইন করব, ঠিক আছে। ভানুমতি দি এবার থেকে, ভানুমতি দি যখন চলে এসেছে পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোনও ভানুমতি দি ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এবার থেকে প্রত্যেকটা অনুষ্ঠান ভানুমতি দিকে শেয়ার করতে হবে এবং প্রত্যেকটা চিঠি ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে টাইপ করে পাঠাতে হবে। এটাই ভানুমতিদির ফাইন। কি ভানুমতিদিকে আপনি কিছু বলুন, আপনি ফাইন দিতে প্রস্তুত তো? হ্যাঁ, আমরা কিন্তু শোনার অপেক্ষায় আপনার শীত কাহন, আপনার শীত যাপন, পত্রালীর আগামী পক্ষের বিষয়ে শীত কাহন। চলুন বন্ধুরা, শুনে নিই সেরা পত্রকারের সাক্ষাৎকার ও তাঁর চিঠিটি সম্পাদকের কণ্ঠে আরেকবার। এক নিপাট গৃহবধূ ইনি। তো এবারে আমরা প্রত্যক্ষের মতো যা চিঠি পাই তার থেকে অনেক বেশি চিঠি পাওয়া হয়ে গেল এবং পড়াও হয়ে গেল, অর্থাৎ প্রায় 80 পেরিয়ে গেল চিঠির সংখ্যা। তো এই 80খানা চিঠির মধ্যে সেরা আমরা প্রতিবারে যেমন পাচ্ছি, তেমন এবারেও সেই
যুদ্ধে আমরা লিপ্ত ছিলাম, কাকে ছেড়ে কাকে সেরা করি। তো সেই সেরা চারের মধ্যে যিনি দৌড়ে এগিয়ে গেলেন বা সেরার স্বীকৃতি পেলেন, তিনি একজন নিপাট গৃহবধূ, যিনি রান্না করেন মাছ, মাংস, সবজি বা শব্দ, বাক্য, ঘটনা নিয়েও ছবি আঁকেন। তেমনি এবারে মঞ্জুলি দাস, যার বাড়ি বনমল্লিকা গ্রাম, গজঘণ্টা পোস্ট, মগরা, জেলা হুগলি, তাকে এই মাননীয়া মঞ্জুলি দাস দিদিভাইকে আমরা পেয়ে গেছি। নমস্কার মঞ্জু দিদি। হ্যাঁ, নমস্কার। আপনাকে শুধু নয়, আমাদের রেডিও জংশন এর সমস্ত ভাই বোন সবাইকেই আমার নমস্কার এবং শুভেচ্ছা। তো একটু আগেই শুনলেন যে অনেকের মধ্যে সেরা চারকে বেছেও যে দৌড়টা আমরা জারি রেখেছিলাম, তাতেও আপনি এগিয়ে গিয়ে সেরা স্বীকৃতি পেলেন। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? কিভাবে দেখছি মানে এই সেরা হওয়াটা আর কি। সেরা হওয়াটা, এর আগে আকাশবাণীতে তো একাধিকবার সেরা হয়েছি। তখন যতটা উচ্ছ্বাস ছিল এখন আর ততটা নেই। আর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে দুঃখে অবিচল এবং সুখে বীতস্পৃহ হয়ে থাকতে। আমি সেই, তাহলে শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হওয়া যায়। সেইটাই আমি অভ্যাস করে আসছি, সেইটাকেই এখন চালিয়ে যাই। কারণ এখন আর কোনো কিছুতেই বেশি উদ্বেলিত হই না, ভালো লাগে। মানে আপনি দুঃখ আনন্দ সবটাই সমান দৃষ্টিভঙ্গি নিয়ে, সমান অনুভূতি নিয়ে এগিয়ে চলে, যাতে করে যাতে বেশি বিমর্ষ হতে না হয়, যাতে বেশি উদ্বেলিত না হতে হয়, তাই তো? হ্যাঁ, তাই। কিছুতেই আর কি ভেঙেও পড়ি না, আবার উচ্ছ্বসিতও করি না, চেষ্টা করি বা অভ্যাস করে যাচ্ছি। চিঠি লিখে প্রতিবার মনে হয় না যে এবার আমারটা সেরা হবে? একটা আশা তো একটা আশা তো সবারই থাকে। আপনি কি ভাবতেন, আপনি কি ভাবেন এইভাবে চিঠি লিখে? আমি সবগুলোই ভাবিনি, তবে বিসর্জনটা ভেবেছিলাম যে হয়তো সেরা হতে পারি। কারণ ওটা একটা ছিল যে চোখ দানের ব্যাপারটা ছিল, সেইটা যদি একটা হয় আর কি, হলে হতেও পারে, আশা করি। একটা মেসেজ ছিল বলছেন। হ্যাঁ, আশা করেছিলাম। না, একটা জিনিস হয়, আমিও এত লিখলাম, আমার তো মনে হয় আমি খুব ভালোই লিখছি, কিন্তু আমারটা সেরা হবে ভাবলেও হয়ে যাচ্ছেন কিন্তু অন্যরা। ব্যাপারটা হয় কি, মানে আমি আমার লেখাটাকে সেরা ভাবলেও কখনো কখনো অন্যের প্রেক্ষিতে নিজেকে যাচাই করার সুযোগ থাকে না তো নিজের লেখার পরে। তাই হয়তো ভাবি যে আমার চাওয়াটা কেন পাওয়া হয়ে উঠলো না, এমনও তো হয়, তাই না? হ্যাঁ, সে তো হতেই পারে। তবে আমার মনে হয় আপনি তো মাথার উপর বসে আছেন, বিচারক মন্ডলীতে আপনি ছাড়া আর কে আছে? আচ্ছা, আমরা একটু দলবদ্ধভাবে কাজ করি। চঞ্চল থাকে, বিদিশা থাকে, যারা উপস্থাপিকা থাকেন, প্রত্যেকেই তো আপনাদের চিঠিগুলো পড়েন। আর সবগুলো চিঠি আমি হয়তো করি, কিন্তু তারা কিছু কিছু অংশ নিজেরাও পড়ে। তো এখান থেকে মত বিনিময় আমরা করে নিই, যাকে মনে হবে। আমাদের মধ্যে ভোটিং হয়, আমাদের মধ্যে নাম্বারিং হয়, নাম্বারিং করতে করতে যিনি এগিয়ে যান তাকেই সেরা করে দিই আমরা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল, নাম্বারিং একটা নিশ্চয়ই করা হয় প্রথম থেকেই, না হলে তো এটাকে সেরা করা সম্ভব নয়, বাছাই করা মুশকিল হয়। তবে একটা কথা বলছি আপনার এই কথার পরিপ্রেক্ষিতে, যে আপনি চঞ্চল, বিদিশা, আপনারা যারা কমিটিতে রয়েছে তাদের মধ্যে
করছেন না নিজেদের? না, চঞ্চল একবার হয়েছে। চঞ্চল ভালো লেখে তো বটেই। তার লেখার মধ্যে অনেক ধারও আছে, ভারও আছে। সে একবার মানে সেই বিচারের সময় ও নিজেকে সরিয়ে নিয়েছিল। যখন তার নামটা কেউ প্রস্তাব করে তখন ও নিজেকে সরিয়ে নিয়েছিল, বললো আপনারা বিচার করবেন, যদি আমি হই হব, যদি না হই বাদ যাবো, কিন্তু এখানে আমি থাকবো না। তো সেই বিষয়টাতে সে ছিল না, ফলে ও আমাদের বিচারে হয়ে গেছিল। আর আমাকে তো এরা করেই না। তো যাই হোক, আমরা যত বেশি নতুন নতুন লেখক বা যাদেরকে স্বীকৃতি দিয়ে তুলে আনতে পারি, সেটাই আমাদের চেষ্টা। বিদিশাও ভালো লেখে। তবে আমরা ভেবেছি, আমরা তো পরের দিকে আমাদের মনে হলো যে আমরাই তো গৃহস্থ, আমরা অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি, আমরাই যদি আগে খেয়ে নিই সেটাও কেমন দেখায়, তাই না? হ্যাঁ, সেই তো আমি তো সেই দিকটা থেকেই বলছি যে আপনারা বোধহয় নিজেদের করছেন না। আপনারাই যখন অর্গানাইজার, তখন আপনারা নিশ্চয়ই নিজেদের মধ্যে করছেন। তবে আমি তাহলে চঞ্চল কি নিজেকে সরিয়ে নিল? না না, চঞ্চল মানে ওই বিষয়টা যেবারে তার নামটা আমাদের বিচারকদের মধ্যে এসেছিল, তার লেখাটা আমাদের 4-5 জনের মধ্যে 2-3 জন যখন সাজেস্ট করেছে, তখন ও বললো আমি থাকবো না, মানে ওই বিষয়ে বিচারক হিসেবে ও থাকবে না। ওই সময়টা বলেছি। না না, ও সেরা হয়েছিল একবার। তো ভালো লেখে, ঠিক আছে, সেরা হতেই পারে আমাদের। কারণ আমরা তো লেখা দেখেই সেরা করি, কারণ ব্যক্তিগত পরিচয়ে নিশ্চয়ই সেরা কাউকে করবো না বা করি না, কারণ সবার লেখাটাকে গুরুত্ব দিয়েই থাকে। লেখার উপরই নির্ভর করছে না, নিশ্চয়। হ্যাঁ, আপনি তো বাংলা বিষয়ে সাম্মানিক ডিগ্রি আপনার রয়েছে। তো আমাদের এই ছোট পত্র সাহিত্যের আসর এর গুণমান নিয়ে আপনার মন্তব্য চাইছি আমি। আপনাদের এই যে রেডিও জংশনের সিস্টেমটা বা এর যে ধারাবাহিকতাটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা সিস্টেমে আপনারা চলছেন, এর মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, এটাই আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা জিনিস আমি বলতে চাই, যেমন মহিলা মহলের, আকাশবাণীর মহিলা মহলে এই যে এক কলমে 2 নারী, এটা হয়, হতো, এখন তো এটা হচ্ছে কিন্তু অন্যভাবে। যাই হোক, এইটার উপরে একটু ভেবে দেখছেন না, যখন মানে চরিত্রটাকে নিয়ে কেন ভালো লাগে সেটা তো তাহলে সেটা যেমন মহিলা মহল করে, আমাদের তো শুধু মহিলা মহল করতে গেলে অন্য এরা বাদ পড়বেন এবং কাজের দায়িত্ব অনেক বেড়ে যাবে। মহিলা মহল হিসেবে করবেন কেন? না, আমরা যদি এমনিও করি, আসলে নতুন নতুন প্রোগ্রামের সাজেশন তো থাকেই, আছেও, অনেকেই প্রস্তাব দেন, কিন্তু বুঝতে কি কাজের মধ্যে তো এখন হাতে গোনা 2-3 জন আমরা কাজ করি, ফলে সামলে উঠতে পারবো কিনা। এই পত্রালির সাথে পরবর্তীকালে যদি হয়, পত্রালির সাথে ঠাকুরদার ঝুলিটা চলছে, সেখানে প্রচুর খাটে চঞ্চল, বিদিশা, তো সেখানে তাদের উপরই চাপ দেওয়া হয়ে যাবে বেশি। কারণ বিদিশার পড়াশোনা থাকে, চঞ্চলের নিজস্ব ব্যবসা থাকে, পারিবারিক বাবা মাকে দেখতে হয়, সবকিছু দেখেই তো ওগুলো আমরা করি। এটা তো একটা মানে পক্ষে করা, অবশ্যই। আর সবাই তো একটা মানে ব্যক্তিগত জীবন আছে, তার একটা। আপনি তো দিদিভাই কবিতা, গল্প, উপন্যাস এগুলো তো লেখেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশি আমি লিখি প্রবন্ধ। এবার প্রবন্ধের উপরেই আমি যেতে পেরেছি রাজ্য, আমাদের নিখিল ভারতের রাজ্য সমিতিতে। আর সর্বভারতীয়তে সেরা ঘোষণা করা হয়ে গেছিল 2019-এ, 2020 এপ্রিলে দিল্লি থেকে, এপ্রিলের 5 তারিখে দিল্লিতে
এমন করে ওঠেন। আচ্ছা, কবিতাও লিখি। পত্রালির জন্য আলাদা কোনো আর প্রস্তাব আছে? না, আমার থেকে আর কিছু প্রস্তাব নেই। আপনাকে যেরকম চলছে আমার বেশ ভালোই লাগে। ভালোই লাগে। বিষয় বৈচিত্র্য কেমন লাগে? বিষয় বৈচিত্র্য ভালোই লাগছে। মানে একেবারে একদিন মানে আমরা কি লেখক বন্ধু বা লেখিকা বন্ধুদেরকে ভেঙে চুরে তাদের মনের কথাগুলো বের করে আনতে পারছি? একদম সেগুলো আমরাও তো জানতে পারছি কত একদম। মানে কার জীবন কিভাবে শুরু হয়ে ধীরে ধীরে উঠে এসেছে, এই গল্প কিন্তু আমরা এই একটা মাধ্যমে নিজেদের মনের কথাগুলো খুলে বলতে পারছি। জানি না গল্প গল্প কেউ লেখেন কিনা, হয়তো তার মধ্যে দু একজন লেখেনও, কিন্তু বেশিরভাগটাই কিন্তু নিজের জীবন থেকে নেওয়া ঘটনাগুলোই আমরা তুলে ধরছি। ফলে পরস্পর জানতে পারছি যে আমার জীবনের সাথে অন্যের জীবনের কোনো খুব বিশেষ কোনো ফারাক নেই, তাই না? হ্যাঁ, খারাপও নেই। আবার যাদের একটুখানি বৈচিত্র্য আছে তার থেকে একটু তখন মনে হচ্ছে এটাও তো হয়। হ্যাঁ, এটাও তো হয় বা হয়েছে অন্য কারো জীবনে। এমন তো ঘটে, এমন তো ঘটে। এবারে যেমন আপনার ছাদ এতে এটাতে বিষয়টায় আপনার এই লেখাটা শুনলাম, আপনি কোথা থেকে উঠে এসেছেন এই ভাবতেও আমার খুব ভালো লাগছিল। আসলে যখন কলেজে এলাম তখন তো ওই ভাড়া বাড়িতে বাবার সাথে থাকা। হ্যাঁ, আপনি তো ডিটেলসে বলেছেন। একদম 10/10 পুরোটাই। এটা ধরুন আমার এইটা কলকাতার জীবনে বছর 20 চলেছে এইভাবে, 20 বছর এইভাবে একটা খাট, 10/10 ঘরে যখন ভাড়া থাকতাম সেও একটা খাট, এবং এরকম দুঃসহ জীবন অনেকেই কাটিয়েছেন হয়তো, এবং সেটা কিন্তু উপভোগ করেছি। আমি যেমন উপভোগ করতে 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 এখন দেখেছি আমরা প্রচুর ছাদওয়ালা বাড়ি পেয়ে গেছি নিজে ভাইদের জন্য, বাবা মার জন্য। আপনি তো অনেক করেছেন, শুনলাম, আর স্টেপ বাই স্টেপ উঠে বসেছেন। একদম একদম। ওইটা শুনে আমার খুব একটা লাগছিল, যেটা যে ঘরের জল পড়তো, জল হয়তো অনেকেরই পড়ে, কিন্তু ওই যে খড়গুলো তুলে নিয়ে এতে আটি বেঁধে ওই পুরোনো খড় চুলকাচ্ছে, গন্ধ গন্ধ, মানে এগুলো থেকে থেকে ওইটা সম্বন্ধে আমার কোনো মানে অভিজ্ঞতা এর আগে ছিল না। আপনি যেটা বললেন শুনেছি, খড় প্রতি বছর খড় পাল্টাতে হতো। এখন ওটা ঠিক আপনি যেটা লিখেছেন ওটা সম্বন্ধে আমার জানা ছিল। একদম একদম। আমার ওটা প্রতিটা শব্দই একদম নিজের জীবন থেকে নেওয়া। ফলে ওই একটা মানে কেমন যেন লাগতো প্রতি বছরে কি 2-3 বছর মধ্যে খড় পাল্টানো। এটা কবে যদি পাকা বাড়ি হয়, পাকা বাড়ি আশেপাশে গ্রামে 1-2 ছিল, দেখে মনে হতো ওরা খুব ভালো আছে, ওদের এই সমস্ত ঝামেলা নেই। সেই মাথায় ছিল একটু পাকা বাড়ি করতে হবে, মাকে সেই ঘর নিকোনো কিছু করতে হয়, বৃষ্টির জলে ভিজতে হয়, পাকারা হয়, কিভাবে মুক্তি দেওয়া যায়, এই ভাবতে ভাবতেই এত দূর এগিয়ে যাওয়া আর কি। ঠিক আছে দিদি ভাই, ভালো লাগলো আজকে আপনার কথা যতটা শুনলাম তার থেকে মনে হয় আমারটাই বেশি করে ফেললাম। তো কথা প্রসঙ্গে হ্যাঁ হ্যাঁ, কথা বলতে কথার দিকে কথা এসেই যায়। তো দিদি ভাই ভালো থাকবেন, আপনার সাহিত্য সমৃদ্ধি তো আমরা নিশ্চয়ই কামনা করবো। আপনার কলমের যে ছোঁয়া আমরা পাই, ভালো লাগে। আর একটা কথা বলবো কি, আমি আজকে একটা ছোট্ট একটা কবিতা লিখেছিলাম পড়বো? হ্যাঁ বলুন। রেডিও জংশন, রাতের পাখি, ঝাপটে ডানা উড়ে চলো আপন মনে, সেই ডানারই হাওয়ার আবেশ ছড়িয়ে পড়ে সবার মনে সঙ্গোপনে। অপূর্ব তোমার সঞ্চালনায় সকল লেখাই মধুর শোনায় মোদের কানে, তোমায় সবাই ভালোবাসে, কাজ ছেড়ে সব শুনতে বসে প্রেমের টানে। এই সবার ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যাবো।
প্রতি শনিবার রবিবার আপনাদেরকে একসাথে এক পরিবারে পাবো। আমাদের সময় ভাগাভাগি করে নেব, ব্যস্ততা কাটিয়ে কিছুক্ষণ আমরা চ্যানেলের পর্দায় থাকবো। তো নমস্কার দিদি ভাই। হ্যাঁ, আমার নমস্কার রইল আপনার প্রতি এবং সবার প্রতি নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা রইল। হ্যাঁ, আপনাকে শুভরাত্রি জানিয়ে আমি আবার আপনার এই চিঠিটাকে পড়ে আমাদের শ্রোতাদের শোনাবো। তাই শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। এবার আমরা শুনে নেব মঞ্জুরি দাসের পড়ানো সেরা চিঠি। এবার আমরা শুনে নিই এই পক্ষের সেরা চিঠিখানি, বিষয় ছাদ, যেটি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মগরা, জেলা হুগলি থেকে। তিনি লিখছেন, দরদিয়া পত্রালি। পৃথিবীর ছাদ পামির মালভূমি থেকে নেমে এলাম সবার নিচে, সব হারাদের পিছে। ওই যে দেখছো মানুষগুলো শুয়ে আছে ফুটপাতে, ওদের কারো মাথার উপরে ছাদ নেই। ওরা সব ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মোটবাহী। এসেছে অন্য রাজ্য বা গ্রাম থেকে কাজের সন্ধানে, জীবিকার টানে, পেটের জ্বালায়। প্রবাদ আছে একটা, ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। এদের হট্ট মন্দির ওই ফুটপাত। মাথার ছাদ তারাভরা আকাশ। দেশভাগের পর ছিন্নমূল মানুষদের এক ছাদ ফেলে এসে কতদিন শিয়ালদহ স্টেশনের উন্মুক্ত নীলাকাশই হয়েছিল ছাদ। বিদেশে কর্মরত আত্মজ জননীর শেষ ছাদটুকু কেড়ে নিয়ে বিমানবন্দরে কিংবা রেল স্টেশনে ফেলে রেখে উড়ে গেছে শেষবারের মতো। দরদি মানুষ পৌঁছে দিয়েছেন কোনো বৃদ্ধাশ্রম বা অনাথাশ্রমের ছাদের তলায়। আরেক জননী দেখো, গঙ্গার ঘাটের চাঁদনিকেই নিজের ছাদ করে পড়ে আছেন। শুনেছি দিল্লির প্রচণ্ড ঠান্ডায় ফুটপাতে পড়ে থাকা ভিখারি বা যাযাবরদের স্বেচ্ছাসেবকরা বা প্রশাসন রাত্রে ছাদের তলায় এনে রাখে। তাদের কুর্নিশ জানাই। উত্তরপ্রদেশে করোনায় মৃত যেসব বাবা মায়ের মৃতদেহ গঙ্গা দিয়ে ভেসে গেল, তাদের অনাথ শিশুরা কি কোনো অনাথাশ্রমের ছাদের নিরাপদ আশ্রয় পেয়েছে? আর সেই যে পাগলটা কঠিন শীতেও এক বটগাছের তলায় কিছু শুকনো পাতা জড়ো করে একটা পাতলা চাদর গায়ে দিয়ে পাতার বিছানায় শুয়ে রাত কাটায়। শয্যাসঙ্গী এক কুকুরকে নিয়ে একই ছাদের তলায়। ওই বটগাছটাই ওদের ছাদ। আমার কাজের মেয়েটি সেদিন বলল, আমার ছাদ ফুটো হয়ে গেছে, সারাতে হবে। যদিও পলিথিন সিটের, তবুও তো ছাদ। চিঠিটি পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মগরা, জেলা হুগলি থেকে। রবিলোচন ঘোষ লিখছেন, একটু দেরি হয়ে গেল, এখন শুনছি। ঝর্ণা পিসি লিখছেন, ৬৩তম পর্বে এবার ছাদ গেল গো এসে, মন যে শুনে উঠছে কেমন, কেবল কেঁদে হেসে। সুখ দুঃখ আর খুনসুটিতে ছিল ভরা যেই ছাদ, ন্যাড়া ছাদের কাহিনীতে গুনল সবাই প্রমাদ। যারা ছিলেন অন্তরালে সবাই এলেন ছাদে, এক আকাশের নিচে হবে মিলন মোদের সবে। বিদিশা আর চঞ্চলের আবেগ ভরা গলায় সব চিঠি যে ভরছে কেমন মিষ্টি মধুর সুরায়। হ্যাঁ, ঝর্ণা দত্ত দিদি, সত্যি না, ধন্যবাদ দেব না দিদির কাছে, এটাই যেন এই পিসির কাছে এটাই যেন আমাদের প্রত্যাশা। আচ্ছা, আমাদের কমেন্ট সেকশানে একটা পিন করা আছে, সবার ওপরেই দেখবেন, কমেন্ট সেকশানে সবার ওপরেই দেখবেন আমাদের বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। উজ্জ্বল সাউ জিজ্ঞেস করেছিলেন ঠিকানা এবং বিস্তারিত তথ্য।
সমস্ত কিছু দেওয়া আছে কমেন্ট সেকশনের ওপরে। মাধবী বিশ্বাস বলছেন, পথ এই বিষয়ে সেরা চিঠি হয়েছিলাম, গতকাল সেই মূল্যবান পুরস্কার হাতে পেয়েছি, এই আনন্দ সকলের সাথে ভাগ করে নিলাম। ধন্যবাদ রেডিও জংশনের সকল যোদ্ধাদের। সাগর ঝর্ণা ঝর্ণা পিসি বলছেন, অভিনন্দন মঞ্জুলি দিদিভাই, ভালো থাকুন, আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। পূর্ণিমা সামন্ত লিখছেন, মঞ্জুলিদিকে অসংখ্য ধন্যবাদ। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, মঞ্জুলি দেবীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। করবী হাজরা দিদি লিখছেন, দিদি তোমাকে অনেক অনেক অভিনন্দন সেরা হওয়ার জন্য, ভালো থেকো। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, মঞ্জুলিদিকে অভিনন্দন ও ভালোবাসা, পাশে থাকবেন। চৈতন্য দাস লিখছেন, অসংখ্য ধন্যবাদ মঞ্জুলি দিদি, ভালো থাকবেন। সত্যব্রত দত্ত লিখছেন, এই পর্বের সেরা পত্রকার শ্রীমতী মঞ্জুলি দাসকে অনেক অনেক অভিনন্দন জানাই। কবিতা মুখার্জি লিখছেন, মঞ্জুলি দিদিকে অভিনন্দন জানাই, ধন্যবাদ রইল। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, শুভরাত্রি। কবিতা মুখার্জি লিখছেন, শুভরাত্রি। ছন্দা সিংহ মহাপাত্র, আমাদের নতুন পত্রবন্ধু, লিখছেন, খুব সুন্দর লাগছে শুনতে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, শ্রীমতী মঞ্জুলি দাসকে অভিনন্দন। মঞ্জুলি দাস ছাদ বিষয়ক পর্বে সেরা পত্রকার বিবেচিত হয়েছেন। আমরা অভিনন্দন জানাই মঞ্জুলি দিদিকে। রেডিও জংশন আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। আপনার মানপত্র আমরা হোয়াটসঅ্যাপ দেওয়ালে খুব শীঘ্রই দিয়ে দেব, এবং আপনার সেরা পত্রকারের স্মারকটি আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেব। বন্ধুরা, আমাদের বিষয় সংক্রান্ত ব্যাপার কমেন্ট সেকশনের ওপরে পিন টপ করা আছে, আপনারা একটু দেখে নেবেন। যারা চিঠি লেখেননি তারা চটপট লিখে পাঠিয়ে দিন। আমাদের আগামী পক্ষের বিষয় শীতকাহন, লিখুন 200 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন আমাদের কাছে। বন্ধুরা, 20 ফেব্রুয়ারির মিলন মেলার কথা মনে রাখবেন। আপনাদের আসা আপনাদের আগমন 15 জানুয়ারির মধ্যে সুনিশ্চিত করবেন। আর আগামী শুক্রবার আমাদের নতুন অনুষ্ঠান ভালোবাসি ভালোবাসি। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসার কথা লিখে পাঠাবেন আমাদেরকে, আমরা পড়ে শোনাবো সেই কথা। তাহলে দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত্রি 9টায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শীত খুব উপভোগ করবেন। আজকের মতন শুভরাত্রি।